আসসালামু আলাইকুম। শুরু করছি অন্তবাসিনী পর্ব 1। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। সময়টা পৌষের। সরিষার সবুজ গাছের হলুদ ফুল সোনাঝরা রোদ্দুরে ঝলমলিয়ে বেড়ায়। বাতাসে তাজা খেজুরের রসের গন্ধ। বাগান সেজেছে মৌসুমের ফুলে। মাঠের কোনায় মুখ তুলেছে সূর্যমুখী। নৌশি কীর্ণ এক এমন আশ্চর্য সৌন্দর্যের মাঝেও হাওয়ার তেজ জোরালো। সেই তোরে ক্যাচ ক্যাচ করে খুলে গেল লোহার মরিচিকা ধরা গেট। পাশে তার সোনালি রঙের নেম প্লেট ঝুলছে, গোটা গোটা অক্ষরে খোদাই করা শিকদার নিবাস। রোদেলা মিষ্টি দুপুর মারিয়ে শিশিরাদ্র রাত নেমেছে। ঘড়িতে রাত 10টা তখন। পৌষের প্রচণ্ড শীতে দাঁতে দাঁত চেপে আসতে চায়। বিস্তীর্ণ কুয়াশা অন্ধকারকে জড়িয়ে তাণ্ডব চালাচ্ছে বাইরে। অথচ শীতকালীন এমন ঠাটপাটেও শিকদার নিপাস একটু বেশি উদ্বেগশূন্য আজ। বসার ঘরের ঠিক তালু বরাবর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে। সাথে ধূপ করে কাঁপছে উপস্থিত সকলের বুক। ঘরের এমাথা ওমাথা পায়চারি করছেন আমজাদ শিকদার। এই বাড়ির প্রতিষ্ঠাতা মরহুম জুনায়েদ শিকদারের জ্যেষ্ঠ পুত্র তিনি। ঠান্ডার মৌসুমেও ভদ্রলোকের শুষ্ক চেহারাতে চটচটে ঘাম। খুব তাড়াহুড়া করে অফিস থেকে ছুটে এসেছেন। হাঁটার ফাঁকে ফাঁকে বক্রনয়ন তুলে দেখছেন স্তম্ভ ঘরের বন্ধ দরজায়। বাকিদের চোখ মুখ চিন্তার থমথমে। সে ঘর থেকে এক রমণীর আত্মচিৎকার ভেসে আসছে ক্রমশ। আচমকা তা জোরালো হলো। এক করুণ আর্তনাদ ঠিকরে লুটিয়ে পড়ল দেওয়ালে। আমজাদ থমকে দাঁড়ালেন অমনি। কপালের শুকনো ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলেন আফতাব। উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ালেন। প্রবল মন নিন্দা কাটিয়ে হাতটা রাখলেন কাঁধে। নরম স্বরে ডাকলেন, ভাইজান। আমজাদের বিস্তীর্ণ চেহারা, অথচ তাকে দেখেই সরল অভিব্যক্তি সাহসা বদলে যায়। এমন মায়া ভরা ডাকের প্রত্যুত্তর তো দূর, উল্টো চট করে ভাইয়ের হাতটা কাঁধ থেকে সরিয়ে দিলেন তিনি। আলতাপের দুঃখ পাওয়ার কথা, ভগ্ন হৃদয় কষ্টে নিঃশেষ হওয়া উচিত। কিন্তু মুচকি হাসলেন ভদ্রলোক। ভাইজানের এমন দৃঢ়তা তো আজ নতুন নয়, এসব এই বছর কয়েকে অভ্যাস হয়ে গেছে। বরাবরের ন্যায় আজকেও গায়ে মাখলেন না, বরং হাতটা পূর্ণবার রাখলেন সেথায়। এবারের স্পর্শ দৃঢ়। ভাইজান, শুনুন বা না শুনুক, নিজের মতো বলতে গেলেন, আপনি এত চিন্তা করছেন কেন? এরকম উত্তেজিত হলে তো অসুস্থ হয়ে পড়বেন। ভাববেন না ভাইজান, ইনশাল্লাহ সব ভালো হবে। বাইরে থেকে শক্ত লোকটার আর্তলোচন ফুটে উঠল আজ। নীরব ভূমিকম্পে ব্যস্ত হলো উষ্ট্রপুট। কিছু বলতে চেয়েও চুপ করে গেলেন। তখনই ও ঘর হতে উচ্চ শব্দে কোনো নবজাতকের কান্না ভেসে আসে। চমকে উঠল সবাই। নিস্তব্ধ বাড়ি ঘর মুহূর্তে তটস্থ হয়ে পড়ল। কিন্তু থেমে রইলেন আমজাদ। থেমে গেল এতক্ষণের উৎকণ্ঠিত মুখাবয়। সব বলে আওয়াজের উৎস পানে চেয়ে থাকলেন কেবল। দু চোখে টয়টুম্বুর অবিশ্বাস সমেত ফিরে চাইলেন আফতাবের দিকে। ভদ্রলোকের ঠোঁটে হাসির ফোয়ারা। ভাইজান তাকাতেই সেই হাসি প্রকট হলো। তখন দৌড়ে এসে ভাইদের গায়ে ঝাঁপিয়ে পড়লেন আজমল। আনন্দে চিৎকার ছুড়লেন, ভাইজান, আমরা চাচা হয়েছি, আপনি বাবা হয়েছেন। আমজাদ পাথর তখনও। নিজ সন্তানের কান্নায় কান দুটো ঝিমঝিম করছে। অবশেষে সত্যিই বাবা হলেন তিনি। এত বছর পর ভাগ্য তাহলে মুখ তুলে চেয়েছে। সে সময় দৌড় খুলে ছুটে বেরিয়ে এলেন রুবাইদা।
হই হই করে ঘোষণা দিলেন, লক্ষ্মী এসেছে ভাইজান, মেয়ে হয়েছে আপনার। চোখ বুজে ফেললেন আমজাদ। মুক্ত শ্বাসে বুক ওঠানামা করলো, ঠোঁট নেড়ে আওড়ালো, আলহামদুলিল্লাহ। পেছনে পৌড়া দায় এসেছেন, দু হাতে সফেদ তোয়ালে মোড়ানো এক ফুটফুটে শিশু। শিকদার বাড়ির সঙ্গে চেনা জানার গণ্ডি বহু বছরের তার। ভদ্রলোকের কাছে এসে বলেছেন, এই নিন বাবা, আপনার রাজকন্যা। কাপা হাত দুটো সামনে বাড়িয়ে দিলেন আমজাদ। বিয়ের 12 বছর পর ঘর আলোকিত করে এই প্রথম সন্তান এসেছে তাদের। মেয়েকে ধরতে গিয়ে টের পেলেন বক্ষে সুনামি নেমেছে, ধুকপুক করছে ভীষণ। তুলতুলে দেহের স্পর্শ পেয়েই আমজাদের প্রাণ ভরে গেল। প্রয়াসের ভাত ভেঙে সবার মধ্যেই হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। শুধু তার একার নয়, জল তখন প্রতিটি মানুষের চোখে। জবা বেগম শাড়ির আঁচলে মুখ চেপে খাচ্ছেন, 2 বছরের মারিয়াকে আরো আগলে ধরেছেন বুকে। সত্যনুষ পরিষদের এই কান্নায় আজ শুধু তৃপ্তি মিশে আছে। আজমল ভাইয়ের কোল থেকে ভাইজিকে এরকম ছো মেরে নিলেন, মুগ্ধ হয়ে বললেন, মাশাআল্লাহ, একদম আপনার মতো দেখতে হয়েছে। আফতাব চোখে জল সমেত হাসছেন। ভাইজানের খুশিতে তার আনন্দের অন্ত নেই। কত চাওয়া, কত মাথা ঠোকার পর একটা সন্তানের মুখ দেখছেন, সে কি আর জানেন না তিনি? খুশিতে টগবগিয়ে 3টি করকরে নোট দাইয়ের মুঠোয় গুজে দিলেন লুকিয়ে। ভাইজান দেখলেই রেগে আগুন হবে এবার। আমজাদ দিশেহারা হয়েছে, কি করবেন? মেয়েকে মাথায় রাখবেন না বুকে? আনন্দে দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। চোখ মুছে দাইকে শুধালেন, মিনা কেমন আছে? ভালো আছে, দুর্বল তো, বিশ্রাম নিচ্ছে। আমি একটু দেখা করে আসি। বলতে বলতে ততস্থ পায়ে রওনা করলেন সে পথে। তোয়ালে পেঁচানো শিশুটির চোখ কুঁচকে রাখা তখন। পৃথিবীর নব্য আলোয় তার ধাতস্থ হওয়ার চেষ্টা। সদ্য মায়ের গর্ভ থেকে আশায় মুখখানা দৃষ্টি বিবন্ত সাদাটে। কান্নাকাটি নেই, তবে কুটি কুটি আঙুল মুখে পড়ছে, চকচক করে যাচ্ছে সেগুলো। সেই অদ্ভুত চকচকে শব্দ আলোড়ন চড়ালো গোটা বসার ঘরে। সে তার রূপে সুর তুলল নিঃগৃহ বসে থাকা এক কিশোরের কানে। এতক্ষণ নিরুৎসাহিত বসে থাকা সে উঠে এলো এবার, তবে চোখে মুখে বিরক্তি, কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজের রেখা। শ্যামলা চেহারায় বড়দের মতো গুরুগম্ভীর ভাব। আজমলের পাশে দাঁড়ালো এসে। বয়স অপেক্ষা একটু লম্বাটে ছেলেটা মাথা উঁচু করে দেখতে চাইল কেবল জন্মানো শুভ্রকায় শিশুটিকে। আজমল ওকে দেখেই বললেন, কোলে নেমে ধূসর? নাও নাও। কিশোর ধূসর মানা করতে চায়, বাচ্চা কাচ্চা তার অপছন্দ খুব। এ পর্যন্ত যতগুলো দেখেছে সব সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে কাঁদে, কিন্তু ভদ্রতায় চাচার মুখের উপর না করা গেল না। তীব্র অনীহায় হাত পাতলে আজমল সানন্দে শিশুটিকে কোলে দিয়ে গেলেন। ধূসর ভ্রু কুঁচকে রেখে ওর মুখের দিকে তাকালো, কিন্তু সাদার জন্য নাক চোখ কিচ্ছু খুঁজে পাচ্ছে না। ভ্রু তো নেই বললেই চলে, শুধু চিকন টকটকে দুটো ঠোঁট আর গোলগার এক মুখ। এদিকে জবা দুর্দান্ত পায়ে গিয়ে মিষ্টি নিয়ে এসেছেন। রুবাইদার কাছে গিয়ে বললেন, আপা হা করো। তিনি মিষ্টির হাড়ি খেয়াল করেননি তখন, বলতে গেলেন, কেন? মুখ খুলতেই জবা মিষ্টি ঠুসে দিলেন গতিতে। ভদ্রমহিলার ভেবাচিকা খাওয়ার মুখশ্রীটা দেখে হু হা করে হেসে উঠল সবাই। ছোট্ট মারিয়া দৌড়ে গেল মিষ্টি নিতে। নিমিষেই হই হুল্লোড়ে ভরে গেল বাড়ি। প্রত্যেকে যখন আনন্দে উদ্বেল হয়ে ভাসছে, ধূসর তখন বাচ্চাটিকে 2 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাউকে যে বলবে ওকে নাও, কেউ তো দেখছেই না এদিকে। তার বিরস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার মাঝে আচমকা অদ্ভুত অনুভূতি হলো। ভীষণ উষ্ণ তরল স্রোতের মতো পেট বেয়ে নেমে
নেমে নেমে যাচ্ছে। চমকে গেল ধূসর। হতভম্ব নেত্র ঝাপতে শিশুটিকে দেখল। তার মাঝে উদ্বেগ নেই, তখনও এইরকম আঙুল চাটাই বহাল। ধূসর চোখ নাক কুচকে বিরক্ত চুলল সজোরে। ইয়াক! হকচকালো সবাই। রুবাইদা ভীতু কণ্ঠে বললেন, কি হলো? ও নাক ছিটকে বলল, এই মেয়ে আমার গায়ে পটি করে দিয়েছে মা। ছি, আমার জামা, নাও তো ওকে। জনতা গুরুতর ভঙ্গিতে বলছে ধূসর। শোনার পর ততটাই মজা পেল সবাই। সশব্দে হেসে ফেলল এক একজন। ধূসরের প্রতি এই প্রতিক্রিয়া হজম হলো না। চিৎকার করে বাড়ি মাথায় তুলল সে। এই বাচ্চা মেয়েকে তার এক মুহূর্ত কোলে রাখতে নারাজ। কোনো মতে মায়ের হাতে ধরিয়ে দিয়েই নাক চেপে দুরন্ত পায়ে বাড়ি ছাড়ল ছেলেটা। মারিয়ার মিষ্টি খাওয়া সেখানেই শেষ। প্রিয় ভাইকে এমনভাবে যেতে দেখে সব ফেলে সেও ছুটল পেছনে। কথায় দাড়ি দিতে আরেক দফা হাসির রোল পড়ল ঘরে। মিনা ঠোঁট চেপে হাসলেও হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন জবা। এদিকে পিউয়ের চেহারায় অন্ধকার, রাঙা ঠোঁট চূড়াতে ঠেকেছে। জন্মের পর এই একটা ঘটনা আজ 18 বছরেও তার পিছু ছাড়েনি। যখনই সবাই গল্প করতে বসে তখনই শুরু হয় এক কথা দিয়ে আর শেষ হয় তার এই কীর্তি শুনিয়ে। আর তারপর ঠিক এইভাবে তাকে নিয়ে মজা নেওয়া হয়। অবুঝ শিশু বয়সের ভুলের খোঁজা শুনতে শুনতে কান দুটো মেয়ের ক্ষয়ে পড়ার দশা। এমনকি ছোট্ট রাদিফটা পর্যন্ত এই কাহিনী জানে। সবাই যখন এসব নিয়ে হাসাহাসি করে, পিউ তখন লজ্জায় জায়গা খুঁজে লুকানোর। অদৃশ্য হাতে সিস্টেমের মেঝে খুঁজতে চায়। মাঝে মধ্যে ফুঁসে ওঠে নিজের প্রতি, অকাজ একটা করলো তো করলো, তাও অমন লোকের গায়ে। এই একটা লজ্জাজনক কাজের জন্য আজও পিউ মাথা নত করে রাখে। বুকের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকা কথার অনল শত চেয়েও মুখে আনতে পারে না। হাসি ঠাট্টার মাঝেই থমথমে চেহারায় উঠে দাঁড়ালো সে। মিনা বললেন, কোথায় যাচ্ছিস? ঘরে। কেন? তো কি করব? তোমাদের এই বস্তা পচা গল্প শুনতে আর ভালো লাগে না। তিনি বললেন, করতে পারলি আর আমরা বললেই দোষ? জবা চোখ বড় বড় করে বললেন, তুমি তো সেখানে ছিলে না আপা। আমি ছিলাম, আমি দেখেছি ধূসর যে কিভাবে হাত পা ছুড়ল ঘৃণায়। পারছিল না পিউকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে। পিউ খুব রাগ দেখিয়ে বলল, সেজো মা, তুমি থামবে? এই গল্প আর কত? ও মা, তুই এমন রেগে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছিলাম। এত মজা ভালো না। মিনা বললেন, কেঁপে যাস কেন? ওই সময় তো আমি তোর ঘরে ছিলাম, কিন্তু ঘটনাটা এত মজার বলে বারবার শুনতে চাই। আচ্ছা, তোর ভালো না লাগলে আর শুনবো না। ফোঁস করে শ্বাস ফেলল পিউ। তিনি হঠাৎ মরে পড়ার মতো করে বললেন, এই জবা, আজকে না এমপি নির্বাচন হচ্ছে, ফল জানালো? সে তো রাতে দেবে আপা। মিনা খতখত কণ্ঠে বললেন, আমার মানত ছিল ধূসরটা জিতলে কয়েকজন এতিম মিসকিন বাড়িতে এনে খাওয়াবো, বুঝলি? প্রিয় চেহারা গুটিয়ে ফেলল অমনি। এই জিনিস আর আবার মানত? আব্বুর কানে গেলে বুঝবে মজা। মিনা আমতা আমতা করে বললেন, তোর আব্বুকে আমি ভয় পাই? পাও কি না বলে দেখব। নিভে গেলেন ভদ্রমহিলা। জবা বললেন, তুই এমন কেন করিস পিউ? ধূসর তোর কোন পাকা ধানে মই দিয়েছে শুনি? আমার পাকা ধানে মই দেবে কেন? আব্বু ওনাদের পছন্দ করেন না, তাই আমিও করি না। মিনা বিড়বিড় করলেন, পেটে ধরেছি আমি, আর হাটে বাবলির লেজ ধরে বাবলির নেওটা কোথাকার। পিউ কথাটা শুনতে পেয়েও হাসল। মা চটে গেলে এই অখাদ্য দেয়, কিন্তু এতে ওর কিছু যায় আসে না, বরং ভীষণ গর্বে বুকখানা ফুলে ফেঁপে ওঠে। ছোট থেকেই তার বাবা ভক্তি বেশি। বাবা যা বলবেন তাই। বাবা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে।
আর তাই বাবা যদি কাউকে পছন্দ না করেন, তার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাবে না প্রিয়। শিশির প্রথম প্রহর, ছাদের প্রাচীর ঘেঁষা সুপারি গাছ প্রবল হাওয়ায় দুলছে। দালান কোঠর উঁচু পিলার গা ঢেকেছে তিমিরে। নিষ্ঠুর অন্ধকারকে চাপিয়ে ঘরের আলো জ্বালালো প্রিয়। এসে টেবিলের বুক থেকে চেয়ার টেনে বসলো। ছাত্রী হিসেবে সে মোটামুটি কাতারে, তবে ইন্টারমিডিয়েট শেষ করেছে। পাবলিক ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি চলছে এখন। কাছের একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে মাস কয়েক হলো। পিওর সম্পূর্ণ নিবেশ যখন বইয়ের পাতায় আচমকা বাইরে, তখন তুমুল হইচই শোনা যায়। মিছিলে যাচ্ছে, বাদ্য বাজছে, ঢাক ঢোল আর চিৎকার চেঁচামেচিতে মাথা ধরে যাওয়ার অবস্থা। অসংখ্য পুরুষ কণ্ঠ সমতালে চিৎকার করছে, ধূসর ভাই, ধূসর ভাই। প্রিয়র মনোযোগ ছুটে যায়। আজকে পুরো বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন, অথচ এই একটা নামেই মেজাজ চটে গেল তার। নিশ্চয়ই লোকটা নির্বাচনে জিতেছে, আর এজন্যই এত বাড়াবাড়ি। প্রিয় বিরক্তি ঢেকে ফের পড়াতে মন দিতে চাইল। পরপরই ঘরের বাইরে থেকে কতগুলো পায়ের দূরত্ব ছোটাছুটি পৌঁছে গেল এখানেও। এক একজনের স্ফূর্ত গলার শব্দে প্রিয়র লেখাপড়া হয় না। অসন্তুষ্ট ভঙ্গিতে উঠে বাইরে এসে দাঁড়ায় সে। সদর দরজা ঠাক করে খোলা তখন। রাদীপ ছুটে বের হয়ে যাচ্ছে। অন্তঃপুর নীরব দেখে যা বুঝার বুঝে ফেলল প্রিয়। এই লোক জিতেছেন না, আর মা চাচি সবাই মিলে সাধুবাদ দিতে গিয়েছেন। মেয়েটা রাগ হলো মায়ের প্রতি। যেখানে তার বাবার এত অপছন্দ মানুষটা, সেখানে মায়ের এমন ডগমগ ভাব কি মেনে নেওয়া যায়? ভাগ্যিস আপু বাড়ি নেই, না হলে তো যাচ্ছে তাই কাণ্ড ঘটে যেত। সে বিরক্তি চেপে রুমে ফিরতে নেয়, কি মনে করে থামে। যাবে না করেও মিশ্র কৌতূহলে পা বাড়ায় বাবা মায়ের ঘরে। সেখান থেকে বাড়ির সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়। পিউ জানালা জুড়ে দাঁড়ালো। মোটা লোহার গ্রিল গলগলে পেলট হাতের 5 আঙুলের মাঝে। দৃষ্টি ফেলল নাক বরাবর দূরের লম্বা রাস্তাটায়। রোড লাইটের করা আলো স্পষ্ট সবকিছু। তার ভাবনার থেকেও অত্যধিক মানুষের ভিড় ওখানে। আশেপাশের বাসাবাড়ি থেকেও লোকজন বেরিয়ে এসেছে। কি অদ্ভুত চোখের চাউনি সবার। পছন্দের নেতা বিজেতা হওয়ার খুশিতে আটখানা জনগণ। অত মানুষ পেরিয়ে পিউয়ের চোখ আটকালো একটি কালো ফ্রোডোতে। ছাদ খুলে দাঁড়িয়ে আছে ধূসর ধবধবে সাদা পাঞ্জাবি, উপরে সোনালি হাতকাটা কোট। নিখুঁত আর দাঁড়ানোর ভঙ্গি। আশেপাশে ভিড় করা মানুষগুলোর দিকে জ্যামিতিক কোণে সে হাত নাড়ছে। তাতে মোটা বেল্টের ডায়ালের ঘড়ি পরা। যখন ঘন পরিপাটি চুল, শান্ত গম্ভীর দুটো চোখ, উঁচু সরু নাকের পৃষ্ঠ আর শক্তপোক্ত গড়নে তৈরি নজর করে নেওয়ার আদল। গায়ের রং তামাটে, অথচ চলন বলনে চোখ তাক লাগাতে যথেষ্ট সে। গায়ের রং তামাটে, অথচ চলনে বলনে চোখ তাক লাগাতে যথেষ্ট সে। নিঃসন্দেহ নির্বিঘ্নে শিকদার ধূসর মাহতাব চমৎকার এক পুরুষ। কিন্তু পিওর কোনোরকম মুগ্ধতা এলো না, বরং মেজাজ খারাপ হলো। এই যে সদর গেটের কাছে বাড়ির সবাই গিয়ে দাঁড়িয়েছে, এটাই তার প্রধান হেতু। ধূসরের পাশে ইকবাল দাঁড়িয়ে আছে। উন্নত স্বাস্থ্যের সে আর এক সন্তু যুবক। তার ওষ্ঠাধরে আজ রং বেরঙের হাসি। প্রিয় বন্ধু প্রথমবার এমপি পদ ছিনিয়ে নেওয়ায় আহ্লাদে আত্মহারা যেন। আচমকা ইকবালের নজর গেল শিকদার বাড়ির সেই ঘরে।
জানালার গ্রিলের ওপাশে দেখা যাচ্ছে ভীষণ চেনা একটি মুখ। পিউ দাঁড়িয়ে আছে। বাড়ির উঠোন ঘিরে জানালো আলোয় পরিচ্ছন্ন মেয়েটা মিটিমিটি হাসলো ও ফিস ফিস করে বলল, তোর ফুলটুসি তোকে দেখছে ধূসর। ধূসর প্রশ্ন নিয়ে চাইলো, একবার ভ্রু দিয়ে ইশারায় দেখালো সেখানে। ফিরল সে। উপন্যাসের পাতায় উল্লেখ করা সেই শুভদৃষ্টির মতন সন্ধি হলো দুজোড়া ভিন্ন চাহনির। পুরুষালী গহীন লোচন তাক হতেই মেরুদণ্ড সোজা করে ফেলল পিউ। ধূসরের চোখ দুটো যেন দক্ষ শিকারী পাখি, যার প্রতিটি পরতে কিছু মেশানো। সরাসরি বরতালে অজান্তেই ঝলকে উঠবে বুক। মেয়েটার প্রতিবার ঠিক এমনই অনুভূতি হয়। খুব দ্রুত ভেতরের উন্মাদ ভাবটুকু প্রিয় আজও ঢেকে ফেলল মুখের স্বাভাবিকতা দিয়ে। ঘেঁষারত নিয়ে টান টানে দেহে দাঁড়িয়ে থাকার প্রয়াস খাটালো, অথচ ভ্রূসন্ধিতে ভাঁজ, চোখে মুছে অদ্ভুত নিস্পৃহতা। ধূসর সেকেন্ডেই দৃষ্টি ফেরায়, সামনে তাকায়। ইকবাল বলল, পিউটা এমন ভাবে চেয়ে আছে যেন এক্ষুনি শিলনোড়ায় পিষে ফেলবে তোকে। তুরন্ত তার পাতলা ঠোঁট সরে গেল দুদিকে। বাপের মতো হয়েছে। আমার নাম শুনলেও এদের হজম হওয়া ভাত উগলে আসে।